নমস্কার, শুভ সন্ধ্যা। সিএনএ স্বাগত। আমি মরিময় রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের হাল্লা বল। আজকের ও হাল্লা বল মানে রাজনৈতিক বিতর্কের জায়গায় খুব স্বাভাবিকভাবে প্রত্যেক দিন যত ভাবি আমরা যে তৃণমূলের অন্দরের কোন্দল জানি আলোচনা করব না, তত এমন এমন কিছু পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে জানি আলোচনা করতেই হচ্ছে আমাদেরকে। মানে না ঘরকা না ঘাটকা তৃণমূল কংগ্রেসের, যদিও তৃণমূল কংগ্রেস এখন কে আসল কে নকল তা অনেকটা মানে কাছাকাছি আপনারা মোটামুটি বুঝতেই পারছেন। তো কিছু ব্যক্তি যারা রয়েছেন, যারা এই মুহূর্তে মারাত্মক অবস্থায় রয়েছেন, না ঘরকা না ঘাটকা, কোথায় যাবেন কি করবেন তা বুঝে উঠতে পারছেন না। সম্প্রতি এমন এক পরিস্থিতি তৈরি হলো, গতকাল আমরা দেখলাম, তা নিয়ে আমাদেরকে আজকে আমাদের হাল্লা বলের অনুষ্ঠানে প্রথমেই হয়তো এই বিষয়টিকে নিয়ে রাখতে হয়েছে। শুধু এটাই নয়, আমরা আরও গুরুত্বপূর্ণ জায়গায় আজকে বিচরণ করব, কারণ গুন্ডা দমন আইন সোমবার থেকে কার্যকর হয়ে যাবে বাংলায়। এমন এক পরিস্থিতির মধ্যে কার্যকর হবে যেখানে বারুইপুরের মতন ঘটনা ঘটে গিয়েছে। ইনফ্যাক্ট নরেন্দ্রপুর, সেখানে আজকের এমন এক ঘটনা ঘটেছে, সেখানেও নারী নিরাপত্তা একটা বড়সড় প্রশ্নের মুখে পড়েছে। তো গুন্ডা দমন আইন আসবার পর যারা এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে দুষ্কৃতীরা, তাদের হাল কোন জায়গায় যেতে চলেছে তার আভাস কাল থেকে কি শুরু হয়ে যাবে। কাদের ভয় আছে, কারা এর আওতায় পড়বেন, এ নিয়ে বিস্তর চর্চা আমরা করেছি। আর নয় বেলডাঙ্গা, আর নয় বারুইপুর, আর নয় নরেন্দ্রপুর, এই ধরনের ঘটনা যাতে না ঘটে তাই গুন্ডা দমনে কড়া অ্যাকশন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকে এই নানানবিধ পরিস্থিতি নিয়ে আলোচনা করবো। তবে খুব ইন্টারেস্টিং পার্ট আজকে যেই ব্যক্তির ছবিটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো, আপনারা চেনেন নির্মল ঘোষ। নির্মল ঘোষ দুজন আছেন, একজন পানিহাটির বিধায়ক প্রাক্তন। শনিবার দিন এই নির্মল বাবু আপনারা দেখতে পাচ্ছেন, যাকে এতদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না রেজাল্ট বেরোনোর পর থেকে, তিনি আসল তৃণমূল। মানে আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি আইন আদালতের রায় হাতে নিয়ে দাবি করেছেন, আমরা হলাম আসল তৃণমূল, অরূপ রায়ের নেতৃত্বাধীন তৃণমূলই আসল তৃণমূল, এবং বাকি যারা নিজেদেরকে তৃণমূল বলছে তারা অবৈধ, ইললিগাল, আনঅথরাইজড। এরম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে নির্মল ঘোষ তিনি গতকাল পৌঁছে গিয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই শিবিরে। এবার গেছেন তো গেছেন, ঠিক আছে, গিয়ে তাকে আবার ফিরে আসতে হয়েছে। না, আমি তো আপনাকে ডাকিনি, আপনি অনাহুত, আপনাকে তো ডাকা হয়নি। এবার তিনি কি করবেন, বেজায় বিপদে পড়েছেন। এদিকে বলছেন বুকের ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু চলে গেলেন ঋতব্রত তৃণমূলে, যদিও সেখানে স্থান না হয় তাকে আবার বার করে দেওয়া হয়েছে। এই হচ্ছে অবস্থা। তাই জন্য বলছিলাম, না ঘরকা না ঘাটকা, এই হচ্ছে তৃণমূল। এখন এই তৃণমূলেই যে ভদ্রলোক যিনি রয়েছেন নির্মল বাবু, তিনি কি রাজনৈতিক সন্ন্যাস নেবেন, এই প্রশ্ন ঘোরাফেরা করছে। আমি গতকালের যে ঘটনাটা ঘটেছে তার ইনসিডেন্টালি যে রিপোর্ট আমরা কালেক্ট করেছি, আমরা যে বাইটস কালেক্ট করেছি, সেটা একবার শোনাই আপনাদেরকে। শুনুন কি বলছিলেন গতকাল, শোনাই। মমতার সঙ্গে আমাদের হৃদয়, আমাদের প্রাণ আছে, আর বাকিটা অভিষেক কি হবে। এটা কি অপপ্রচার? বলা হচ্ছিল কন্টেস্টিং ক্যান্ডিডেট পলিটিক্যাল সিচুয়েশনে কে কোথায় আছে সেটা রাজনীতি। আপনি কি গা ঢাকা দিয়েছেন? কেন গা ঢাকা দেবো? না, এরকম একটা উঠছে যে আপনাকে পাওয়া যাচ্ছে না। কে বলছে? একটা লোকের নাম বল। আপনার কাছে তো এখনো নির্মল ঘোষ। আপনি কি গা ঢাকা দিয়েছিলেন? বলছেন না, আমি তো গা ঢাকা দিইনি। কিন্তু তার বিতর্ক আরজি করে সেই সময় থেকে, পরবর্তীতে তোলাবাজির অভিযোগে নাম জড়িয়েছে তার। পরিবর্তনের পর থেকে কার্যত তাকে খুঁজে পাওয়া যায়নি, বেপাত্তা ছিলেন। তার মোবাইল লোকেশন পর্যন্ত ট্র্যাক করা হচ্ছিল বলে আমরা জানতে পারছিলাম। গা ঢাকা দেওয়ার যে তত্ত্ব সামনে এসছে, তারপর থেকে নানান তত্ত্ব সামনে এসছে। এখন সেই ব্যক্তি হঠাৎ ঋতব্রত শিবিরে তাহলে পরে কেন চলে গেলেন? তাকে তো আমন্ত্রণই জানানো হয়নি। ফলত এই জায়গায় পানিহাটির নির্মলবাবু এখন কি করবেন, এ নিয়ে চর্চার জায়গায় যেতেই হচ্ছে আমাদেরকে। এবং তিনি বলছেন অভিষেকের কথা বলতে পারবো না, মিটিংয়ে প্রবেশ করে বলছেন অভিষেকের বিরোধিতা করছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তার হৃদয়ে আছে। এখন এই হচ্ছে সামগ্রিক অবস্থা বা পরিস্থিতি। তাই আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে নির্মল বাবু।
কেন্দ্রবিন্দুতে এই তৃণমূল, কালীঘাট তৃণমূল যারা অবৈধ, আজকে সেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল তারা দাবি করে দিয়েছেন অলরেডি। এখন এই নান্টু ঘোষ, যার নাম হিসেবে আপনারা প্রত্যেকেই পরিচয় জানেন, তিনি কি করবেন? ইনফ্যাক্ট আমরা যে নির্মল ঘোষ যাকে ডাকা হয়েছিল বৈঠকে, তার একটি টেলিফোনিক প্রতিক্রিয়া আমাদের কাছে রয়েছে। আমরা সেই টেলিফোনিক প্রতিক্রিয়াটা আপনাদেরকে চালাই, যে কোন নির্মল ঘোষকে ডাকা হয়েছিল সেটাও শুনেন। টোটালি বিষয়টা তো ঋতব্রত ব্যানার্জি বলেই দিয়েছে যে হচ্ছে পশ্চিম মেদিনীপুরের নির্মল ঘোষ প্রাক্তন আইনটিসির সভাপতি, উনি বলেই দিয়েছিলেন। সিদ্ধান্ত ঠিক আছে, আমি তো তৃণমূল এই মমতা ব্যানার্জির তৃণমূলটা আমি ছেড়েই দিয়েছিলাম প্রথমেই আমার বিবৃতির মাধ্যমে। অতএব স্বাভাবিক অবস্থায় এখন আমরা এই নতুন তৃণমূলের সঙ্গে আছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী উন্নয়নের সাথী হয়ে এবং সরকারি দলে যারা জনপ্রতিনিধি আছে তাদের সঙ্গে মানে কাজের মধ্য দিয়ে একসাথে থেকে আমরা কাজ করব। এবার রাজনৈতিক চর্চার জায়গায় আসবো, আমাদের প্যানেলিস্টদের সঙ্গে আপনাদের পরিচয় করাবো। তার আগে তৃণমূল আসল কারা, আবারও এতটা বড় দাবি কি করে করলেন ঋতব্রত, শুনুন সেটা। পরিষ্কার বলে দেওয়া রয়েছে অন্য কেউ, মানে অরূপ রায়ের নেতৃত্বাধীন যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, অরূপ রায় যার চেয়ারম্যান, এছাড়া অন্য কেউ যদি তৃণমূল কংগ্রেস বলে দাবি করেন সেটা অবৈধ, ইল্লিগাল। এই তৃণমূল কংগ্রেসই হচ্ছে একমাত্র, তাদের কাছেই অধিকার রয়েছে অনলি লফুল এক্সিকিউটিভ বডি। আমি আবার শব্দটা অর্ডার থেকে পড়ছি, অনলি লফুল এক্সিকিউটিভ বডি অথরাইজড to administer the affairs of the All India Trinamool Congress. দুধ কা দুধ পানি কা পানি, এরপর তাহলে কি? এটাই হচ্ছে আজকে সব থেকে বড় চর্চা। যারা উপস্থিত রয়েছেন পরিচয় করাই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র চার্লস নন্দী, চার্লস দাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থক দেবব্রত রায়, দেবব্রত দাকে স্বাগত। রয়েছেন শক্তি মৈত্র কংগ্রেস মুখপাত্র, শক্তি দাকে স্বাগত। আর দূরাবাস থেকে রয়েছেন অমিতাভ কাঞ্জিলাল, রাজনৈতিক বিশ্লেষক। অমিতাভ দা স্বাগত। অমিতাভ দা, বক্তব্যগুলো শুনলেন, আপনাকে দিয়ে শুরু করব সবার ফার্স্টে, কারণ রাজনৈতিক বিশ্লেষণটা এখানে খুব প্রয়োজন। না ঘাড়কা না ঘাটকা, এই ধরনের ব্যক্তিরা আজকে কি করবেন? বুকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়, আর চলে যাচ্ছেন ঋতব্রত শিবিরে, দিয়ে আর না নিয়ে ঘুরে আবার চলে আসছেন। আসলে এটা তো প্রমাণিত, দেখো যে তৃণমূল কংগ্রেস এবং তার সঙ্গে সম্পৃক্ত রাজনীতিকরা প্রত্যেকেই নেহাতি নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই দলটার সঙ্গে যুক্ত হয়েছেন। দল নয়, এই সংঘ, এই ক্লাবে যুক্ত হয়েছিলেন। যে যতটা পেরেছেন কামিয়ে নিয়েছেন, যে যতটা পেরেছেন আখির গুছিয়ে নিয়েছেন, নিজেদের পদ টদ তোলাবাজির নানান সিন্ডিকেট গুছিয়ে বসেছেন এবং কৃতকর্মের ফলও একে একে বেরিয়ে আসছে এবং মন্ত্রীরা কারাবরুদ্ধ হচ্ছেন। ভারতবর্ষের স্বাধীন ভারতের ইতিহাসে বোধহয় পশ্চিমবঙ্গই এমন এক দৃষ্টান্ত তৈরি করলো যেখানে ক্ষমতাসীন মন্ত্রীকেও জেলে যেতে হয়েছে এবং তার ধারাবাহিকতা রক্ষা করে এখনো চলছে সেই জেল যাত্রা ক্ষমতাচ্যুত হওয়ার পরে। ফলে ব্যান্ড অফ গুনস, একেবারে সরাসরি বলি অপরাধীদের একটা বড় গোষ্ঠী হিসেবে তৃণমূল কংগ্রেসের আত্মপ্রকাশ এবং তার কর্মপদ্ধতি এবং অবসর, মানে ক্ষমতা থেকে অবসরের পরেও তারা এখনো হাতড়ে বেড়াচ্ছেন ক্ষমতার অলিন্দে কি করে টিকে থাকা যায়। এই পরজীবী প্রাণীগুলো যে পদ্ধতিতে জনমত আদায় করে জয়ী হয়েছেন, সেই পদ্ধতিগুলো যে অনৈতিক ছিল সেটা গতবারের নির্বাচনে এদের প্রত্যেকের গোহারা পরিণাম এটা প্রমাণ করে দিয়েছে। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে তাদের কাছে একটা বড় প্রশ্ন হচ্ছে, দলের এই যে টালমাটাল পরিস্থিতি, কোন তৃণমূল আসল এবং কোন তৃণমূল টিকবে, সেই অবস্থাতে শ্যাম রাখিরা কুল রাখি এই অবস্থায়। প্রশ্ন হচ্ছে, শ্যামকে ধরে তো বসে আছেন দিদি, তিনি শ্যামকে ছাড়বেন না। শ্যামের দুপাশে দুজন আরো সাধারণ সম্পাদক বসিয়ে দিয়ে জাতীয় দল হিসেবে ঘোষণা করে কোনো মতে ভাঙন ঠেকানোর চেষ্টা করেছেন, কিন্তু সে শ্যামকে কেউ সহ্য করছেন না। ফলে এই দল থেকে সেই শ্যামকে বহিষ্কার করা হয়েছে। এই দল এখন শ্যামবিহীন তৃণমূল, অর্থাৎ এদের অন্তরে তৃণমূলের ভাব, কিন্তু তারা শ্যামকে নেবেন না। এবার হইল কুলের প্রশ্ন, অর্থাৎ তৃণমূল নামক কুলে এরা কে কতটা বর্তাবেন সেটা দেখাতে গিয়ে এখন কুল আবার দ্বিধা বিভক্ত। মানে মথুরা এবং বৃন্দাবন, আপনি যদি পাপ
পাপের অংশ, পাপকে মাথায় করে নিয়ে থাকতে চান, তাহলে আপনি মথুরার ওই কংসের রাজত্বের মতো ওইখানে গিয়ে আপনাকে কালীঘাটে গিয়ে আপনার আত্মপরিচয়কে বাঁধা রাখতে হবে। আর যদি মনে হয় আপনি বিশেষ প্রক্রিয়ায় ধৌত হয়ে স্বচ্ছ তৃণমূল হিসেবে, ভালো তৃণমূল হিসেবে আত্মপ্রকাশ করবেন, তাহলে আপনাকে এই প্রেমের বৃন্দাবনে আসতে হবে, যে বৃন্দাবনে সবকিছু মাপাজোকা বোঝাপড়ার ভিত্তিতে চলবে। ফলে নির্মল ঘোষ নামক কোনো এক ব্যক্তিকে ডাকা হলে যিনি সবচেয়ে আগে আঁকুপাকু করছেন আত্মনির্ধারণ করবার জন্য, তিনিই ছুটে যাচ্ছেন লেড়ো বিস্কুট দেখে, যেমন করে বিশেষ প্রাণীরা ছুটে যায় তাদের মতো। এইটা শুধু নির্মল ঘোষের জন্য নয়, XYZ যে কোনো নাম তুলেই যদি আজকে এই ডাকটা দেওয়া হয় যে অমুক বাবুকে আমরা খুঁজছি, দেখবেন ওই নামের একাধিক লোক পৌঁছে যাচ্ছেন। কারণ প্রত্যেকে এখন আত্মনির্ধারণের জন্য আকুপাকু হয়ে করছেন যে পশ্চিমবঙ্গের রাজনীতির যে রাজনীতিটা এতদিন তারা করে কমে খেয়েছেন, সেই রাজনীতিতে টিকে থাকতে গেলে এই মুহূর্তে একটা ডাক তাদের দরকার, যে ডাক তাদের কর্ণকুহরে প্রবেশ করা মাত্র তাদের পাপ শুদ্ধি হয়ে যাবে, তাদের কি বলবো স্বার্থের পরবর্তী দরজা, পরবর্তী ধাপগুলো উন্মুক্ত হয়ে যাবে, এবং যেমন তরতরিয়ে তাদের রাজনৈতিক কেরিয়ার এগোচ্ছিল সেই পদ্ধতিতেই কেরিয়ার এগোতে থাকবে। আর তহবিল যদি ঢুকে পড়ে হাতে, তাহলে তার প্রশ্নই আসে না। আদালত একেবারে অমিতাভ দা, আপনি যেটা বলছেন, তবে আপনার কথা সূত্র ধরে আমি চার্লসদার কাছে এই কারণে আসতে হবে আমাকে, কারণ এই যে কালীঘাট তৃণমূল, তারা তো আনঅথরাইজড, এটা আজকে ঋতব্রত শিবির স্পষ্ট করে দিচ্ছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা, তিনি বলছেন হাতে তার আদালতের নির্দেশ রয়েছে, সেটা পড়ে পড়ে তিনি বলছেন। সেটা নিয়ে চার্লসদা আপনি এবার কি বলবেন? অথরাইজড কি আনঅথরাইজড সেটা তো এখন ব্যাপারটা আলটিমেটলি কোর্ট টু ডিসাইড। এটা ঋতব্রত বা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করার কেউ না। তার আগে আমি একটি অন্য বিষয়ে বলি। এই দুটো তৃণমূল বলছেন তো, একটা চাইনিজ বিখ্যাত প্রভাব আছে। ওকে, সেটা হচ্ছে যে a horse with two masters is always skinny, and the ship with two captains sings. এই যে শিপ কালীঘাটের, এই যে আপনি তোলামূল যে নামক যে শিপটি উইথ টু ক্যাপ্টেন্স, একদিকে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর অন্যদিকে হচ্ছে ঋতব্রত, দ্য শিপ উইথ টু ক্যাপ্টেন্স সিংস, ডুবে যাবে। তো এই জায়গাতে ওরা আছে। আর এই একটু আগে দেখাচ্ছিলেন যে নির্মল ঘোষ, ভাই ওর তো জেলে যাওয়ার কথা। এটা কথা আছে না, গিরগিটি, মনে রাখবেন গিরগিটির কিন্তু রং বদলায়, ওদের কিন্তু স্কিনটা বদলায় না। এরা হচ্ছে এই গিরগিটি। এই নির্মল ঘোষের জেলে যাওয়ার কথা এই কারণে বলছি, অভয়ার ঘটনা মনে আছে আরজিকর কাণ্ডে? অভয়ার বডিটাকে তার মা বাবার পারমিশন ছাড়া, মেয়ের মৃত্যুর পরে, ওই রকম মৃত্যুর পরে, মার্ডারের কেসের পরে তার মা বাবা পারমিশন ছাড়া এই নির্মল ঘোষ বডিটাকে পুড়িয়ে দিয়েছিল। তো জেল যাওয়া উচিত। না, আমার তো এটাই প্রশ্ন, আরজিকর কাণ্ডের ফাইল খুলেছে, তারপর থেকে নির্মল ঘোষ পৌঁছে গেলেন কি করে ওখানে? পুলিশের সেই জায়গায় কি ব্যবস্থা রয়েছে? না, এখানে তো আমি প্রথম কথা হচ্ছে আরজিকর যে কাণ্ডটা আছে এটা পুরোটাই হচ্ছে দেখছে সিবিআই। তো ওখানে সিবিআই ছিল না, ওখানে স্টেট পুলিশ ছিল। নির্মল ঘোষ তো এখনো স্টেট পুলিশের কাছে ওয়ান্টেড নয়। যদি ওয়ান্টেডে ধরা পড়বে কি অসুবিধা আছে? আমাদের তো গিরগিটি নিয়ে সমস্যা নেই কিছু। আর তাহলে পরে আপনার দেবব্রত দা এবার তো পরিচয় পেয়ে গেলেন তৃণমূলে। দেখুন, সকলকে শুভ সন্ধ্যা। অনুষ্ঠানের শুরুতেই তৃণমূল সম্বন্ধে অনেকগুলো বিশেষণ আপনারা ইউজ করলেন, অপ্রাসঙ্গিক। এখানে চার্লসদা জিজ্ঞেস করলো বাঞ্চ অফ গুণ, মানে গুন্ডাদের সমষ্টি। তারপরে আরেকটা কী বললো, পরজীবী, সংঘ, অনেক কিছু বিশেষণের এখন। দেখুন, আমি যেখানে থাকি মানে ভবানীপুরে এলগিন রোডে অনেক একটা দোকান আছে, সোনার উপর দোকান, তারা বিক্রি করে। অমুক বাবুর সোনা চাঁদিকা দোকান, আসলি সোনা চাঁদিকা দোকান। অরিজিনাল যে দোকানটা আছে কিন্তু অমুক বাবুর দোকান, ঠিক আছে। আর বাকি দোকান যেগুলো যারা এইসব ডুপ্লিকেট কিংবা অন্য কেসে দোকানটা খুলেছে, প্রচুর দোকান আছে, 15-20 এরকম দোকান। সেখানে এইরকমই তৃণমূল কংগ্রেস দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, ওই ছবি দেখে নিন, ওই বিশেষ প্রোডাক্ট একটা মিস্ত্রি আছে না, ছবি দেখে নিন। মমতা হ্যাঁ, সেটা হচ্ছে মমতা ব্যানার্জির ছবিটাই হচ্ছে আসল, বুঝেছেন? কে কীভাবে করলো, এখন যে ঘটনাটা হলো, এখন অনেকেই দাবি করছে আমরাই আসল, আমরাই অমুক, আমরাই সব। কিন্তু ওই 2,60,00,000 ভোট কিন্তু ওই মমতা ব্যানার্জির ছবি দেখেই মানুষ দিয়েছে। এখন সেটা তারা দাবি করতে পারে, আদালতে হয়তো লোয়ার কোর্টে তারা জিততে পারে, অনেক কিছু হয়তো আগামী দিনে রেফারি ম্যানেজ করে, মানে জ্ঞানেশ কুমারকে ম্যানেজ করে হয়তো সিম্বলটাও নিয়ে নিতে পারে, তাতে কোনো কিছু আসে যায় না। নির্মল বাবু কোথায় ছিলেন এতদিন? হ্যাঁ বলছি, আপনারাই বলতেন তৃণমূল কংগ্রেসের একটা হচ্ছে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট।
ওই মমতা ব্যানার্জি হচ্ছে ব্র্যান্ড, সেই ব্র্যান্ডকে দেখেই মানুষ ভোট দেয় আর মমতা ব্যানার্জি নেতা তৈরি করে। এই যাদের নাম প্রাইভেট লিমিটেড কোম্পানি অনেকে বলেছেন যে কোম্পানির দুজন মালিক এখন রয়েছে আপনি বাকি। যে লোকগুলোর নাম বলছেন আমি নতুন করে বলছি না, এই 4-5 বছর আগে কিংবা 10 বছর আগে তাদের নাম কিন্তু কেউ জানতো না। এই মমতা ব্যানার্জির দলে এসে মমতা ব্যানার্জি তাদেরকে তৈরি করেছেন। 15 বছর আগে মমতা ব্যানার্জি ছিলেন, 30 বছর আগেও ছিলেন, 40 বছর আগে মমতা ব্যানার্জিকে মানুষ চিনতো, জানতো। মমতা ব্যানার্জি ছবি দেখিয়ে অনেকেই নির্বাচনে জিতেছেন, মমতা ব্যানার্জির দলের থেকে টাকা বুঝলাম, কিন্তু সবই করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থেকে তিনি ঋতব্রত শিবিরে যখন যাচ্ছেন একজন, শুনুন কে তার কোথায়- বিষয়টা বুঝতে পারছেন না? শুনুন, হ্যাঁ। বুঝতে পারছি। কিরকম? গণতান্ত্রিক দেশ, কারোর পেছনে তো কেউ দড়ি বেঁধে রাখেনি, কেউ পায়ে তালা করিও রাখেনি। কে কোথায় যাবে তার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। কে কিভাবে বাঁচবে, তার সম্পত্তি কিভাবে বাঁচাবে, তার জেলযাত্রা কিভাবে বাঁচাবে, কে কিভাবে তার লটারির টিকিটের টাকা কিভাবে বাঁচবে, সে তার সেইভাবে বুঝেছে, সেখানে গেছে, সেখানে